বাংলার দিগন্তজোড়া সবুজের মাঝে লুকিয়ে থাকা এক শান্ত জনপদ রূপগঞ্জ, যেখানে ভোরের শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে সূর্যের প্রথম আলো যখন লুটিয়ে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন কোনো এক জাদুকরী স্বপ্ন বুনছে। এই গ্রামের ধূলিকণায় মিশে আছে শত বছরের পুরনো সব গল্প, কিছুটা আনন্দের আর কিছুটা না বলা দীর্ঘশ্বাসের। সেই রূপগঞ্জের মিঠো পথে যখন বাঁশির সুর ভেসে আসত, তখন গ্রামের প্রতিটি মানুষ এক অদ্ভুত প্রশান্তি অনুভব করত। কিন্তু সেই শান্তির আড়ালে লুকিয়েছিল এক অমোঘ নিয়তি। সেই নিয়তির পাকে পড়ে এক সাধারণ কিশোরী কিভাবে তিল তিল করে নিজেকে নিঃশেষ করে দিচ্ছিল, আর কিভাবে এক প্রলয়ঙ্করী ঝড় তার সাজানো জীবনকে তছনছ করে দিয়েছিল, তা দেখার সাধ্য ছিল না কারও। জীবন যেখানে প্রতিপদে পরীক্ষা নেয়, সেখানেই শুরু হয় এক কালজয়ী ভালোবাসার অমর কাহিনী, যার সাক্ষী ছিল কেবল রূপগঞ্জের সেই বয়ে চলা নদী আর মাটির সুবাস। রূপগঞ্জ গ্রামের এক প্রান্তে এক জীর্ণ কুটিরে বাস করত মেহের। তার বয়স এখন ২২ ছুঁই ছুঁই। গমের মতো উজ্জ্বল গায়ের রং আর মায়াবী ডাগর চোখজোড়া দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যেত। কিন্তু সেই চোখের গভীরে ছিল এক অতল সমুদ্রের যন্ত্রণা, যা তার অল্প বয়সের ভারে ছিল বড়ই বেমানান। যখন মেহেরের বয়স ছিল মাত্র ১০ বছর, তখনই তার মাথার ওপর থেকে মায়ের ছায়া সরে যায়। তখন থেকেই মেহেরের কাঁচা হাতে সংসারের দায়িত্ব এসে পড়ে। তার বাবা সোমনাথ ছিলেন অত্যন্ত অসুস্থ ও দুর্বল এক মানুষ। তার রাতের কাশির শব্দে কুটিরের দেওয়ালগুলোও যেন কেঁপে উঠত। মেহের সূর্যে ওঠার আগে উঠে ঘরের সব কাজ শেষ করত। তারপর অন্যের ক্ষেতে মজুরি দিতে যেত এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে এসে অসুস্থ বাবার জন্য অন্যের সংস্থান করত। তার জীবনে আনন্দের বসন্ত খুব কমই আসত, কিন্তু সে কোনোদিন ভাগ্যের কাছে নতি স্বীকার করেনি। সেই গ্রামেই মেহেরদের কুড়েঘরের অদূরেই ছিল আরিয়ানদের মস্ত বড় বাড়ি। আরিয়ানের বয়স তখন ২৫। দীর্ঘদেহী, বলিষ্ঠ গড়ন আর চোখে মুখে এক দৃঢ় আত্মবিশ্বাস। সে ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা রাজেন্দ্র চৌধুরী ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিত্ব, আর মা শান্তিদেবী ছিলেন দয়া ও মমতায় ঘেরা এক নারী। আরিয়ান ছোটবেলা থেকেই ছিল ভীষণ পরিশ্রমী। খুব বেশি পড়াশোনা সে করেনি ঠিকই, কিন্তু জীবনকে চেনার জন্য তার মধ্যে ছিল এক তীক্ষ্ণ মেধা। আরিয়ান আর মেহের শৈশব থেকেই একে অপরের পরিচিত ছিল। সেই পরিচয় থেকে কথা বলা, আর সেই কথা থেকে কখন যে দুটি মন এক সুতোয় গেঁথে গেল, তা তারা নিজেরাও টের পায়নি। আরিয়ান যখন খেতে কাজ করত, তার চোখ মেহেরকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকত। আবার মেহের যখন নদী থেকে কলসি ভরে ফিরত, তার দৃষ্টিও ভিড়ের মাঝে কেবল আরিয়ানকেই খুঁজত। একদিন পড়ন্ত বিকেলে যখন আকাশ লালিমা ছড়িয়ে দিয়েছিল, মেহের নদীর পাড়ে একা বসেছিল। নদীর ঢেউয়ের মাঝে সে যেন নিজের জীবনের অস্থিরতা দেখছিল। ঠিক তখনই পরিচিত এক গম্ভীর কণ্ঠস্বর কানে এল, মেহের। পিছনে তাকিয়ে দেখল আরিয়ান দাঁড়িয়ে আছে। তার চোখে ছিল এক গভীর সংকল্প। আরিয়ান এগিয়ে এসে বলল, মেহের, আমি তোমাকে ছাড়া আমার জীবনের কথা ভাবতেই পারি না। আমি তোমাকে সারা জীবনের জন্য আপন করে নিতে চাই। মেহেরের চোখে জল টলমল করে উঠল, তবে তা ছিল বাঁধ ভাঙা আনন্দের। সে শুধু নিঃশব্দে মাথা নিচু করল, আর সেই ইশারাই ছিল তার সম্মতি। সেই দিন নদীর তীরে দাঁড়িয়ে দুটি জীবন এক হওয়ার শপথ নিয়েছিল। কিছু মাস পর পুরো গ্রামের সানাইয়ের সুরে মেহের আর আরিয়ানের বিয়ে হয়ে গেল। লাল চেলি পরে মেহেরকে কোনো এক স্বর্গের পরীর মতো লাগছিল। যখন আরিয়ান তার সিঁথিতে সিঁদুর দিল, মেহের মনে মনে প্রার্থনা করল যেন এই সুখ কোনোদিন কেড়ে নেওয়া না হয়। মেহের শ্বশুরবাড়িতে এসে মায়ের আদর পেল শান্তিদেবীর কাছে, আর রাজেন্দ্র চৌধুরী তাকে নিজের মেয়ের মতো আগলে রাখলেন। আরিয়ান আর মেহেরের দিনগুলো যেন স্বপ্নের মতো কাটছিল। তারা একসাথে কাজ করত, ভবিষ্যতের স্বপ্ন বুনত। কিন্তু সুখের দিন হয়তো খুব দ্রুত ফুরিয়ে যায়। একদিন আরিয়ান বলল, মেহের, আমাদের শহরে যেতে হবে। সেখানে কাজের অনেক বড় সুযোগ আছে। আমরা আরও ভালোভাবে থাকতে পারব। মেহেরের মন গ্রাম ছাড়তে না চাইলেও সে আরিয়ানের সিদ্ধান্তের ওপর ভরসা রাখল। যেদিন তারা শহর অভিমুখে যাত্রা করল, সারা গ্রাম তাদের বিদায় জানাল। বাসের জানলার পাশে বসে মেহের যখন তার ফেলে আসা গ্রামকে দেখছিল, তখন তার চোখে ছিল অশ্রু, আর মনে ছিল অজানার ভয়। আরিয়ান তার হাত ধরে সাহস দিচ্ছিল,
কিন্তু সেই সাহসের আড়ালে যে প্রলয়নকরী বিপদ ঘাপটি মেরে বসেছিল তা তারা কল্পনাও করতে পারেনি। অন্ধকার হয়ে আসা সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে তাদের বাসটি একটি বিশাল সেতু পার হচ্ছিল। হঠাৎ বাসের চালক নিয়ন্ত্রণ হারালেন এবং এক বিকট আওয়াজের সাথে বাসটি রেলিং ভেঙে উত্তাল নদীতে গিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সব আনন্দ চিৎকারে পরিণত হল। আরিয়ান মেহেরের হাত শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু জলের সেই ভয়ঙ্কর তোড়ে তার হাত আলগা হয়ে গেল। মেহের ভেসে যেতে যেতে চিৎকার করছিল, আরিয়ান, কিন্তু শেষ পর্যন্ত অতল জলরাশি তাদের আলাদা করে দিল। পরদিন সকালে নদীর পাড়ে করিম চাচা এক অচেতন মেয়েকে পড়ে থাকতে দেখলেন। তার স্ত্রী আমেনা খালার সহযোগিতায় তারা মেহেরকে উদ্ধার করে তাদের ছোট কুঁড়ে ঘরে নিয়ে এলেন। সেখানে অনেক সেবার পর মেহেরের জ্ঞান ফিরল, কিন্তু তার প্রথম প্রশ্নই ছিল, আরিয়ান কোথায়? কিন্তু তাদের কাছে কোনো উত্তর ছিল না। মেহেরের জীবন থমকে গেল। সে প্রতিদিন নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকত, কিন্তু সেখানে শুধু জলের হাহাকার শোনা যেত। করিম চাচা আর আমেনা খালা মেহেরকে নিজেদের মেয়ের মতো রাখলেন, কিন্তু সমাজের মানুষের কুটিল কথা থেকে তাকে রক্ষা করা কঠিন ছিল। পেটের তাগিদে মেহেরও একসময় কাজ শুরু করল। তার কোমল হাতগুলো এখন ইট পাথরের সাথে যুদ্ধ করত। এদিকে নদীর অন্য পারে আরিয়ানও অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল। কিছু গ্রামবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। সুস্থ হয়েই আরিয়ান হন্যে হয়ে মেহেরকে খুঁজত, কিন্তু নদীর সেই ঢেউয়ের মধ্যে মেহের যে বেঁচে থাকতে পারে তা কেউ বিশ্বাস করেনি। আরিয়ান ভেঙে পড়ল ঠিকই, কিন্তু সে লড়াই ছাড়ল না। সে গ্রামে ফিরে না গিয়ে শহরে চলে গেল এবং সেখানে তিল তিল করে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি বড় ইটের ভাটার মালিক হয়ে উঠল। কিন্তু তার অঢেল সম্পদ থাকলেও মনের ভেতরে ছিল এক বিশাল শূন্যতা। একদিন করিম চাচা কাজ না থাকায় মেহেরকে নিয়ে সেই নতুন শহরের এক বড় ইটের ভাটায় কাজের সন্ধানে এলেন। সেই ভাটার মালিক ছিল আরিয়ান। প্রথম দিন কাজ শুরু করার সময় মেহেরের ওপর আরিয়ানের নজর পড়ল। ধুলো মাখা এক মজদুর মেয়ের মধ্যে সেটার হারিয়ে যাওয়া মেহেরের ছায়া দেখতে পেল। মেহেরও অনুভব করল সেই মালিকের চোখের চাহনিতে এক অদ্ভুত চেনা টান আছে। একদিন প্রবল বাতাসের ঝাপটায় মেহেরের মাথার কাপড় সরে গেল এবং তার কবজির সেই পুরনো ক্ষতের দাগ আরিয়ানের নজরে পড়ল। সেই দাগ যা ছোটবেলায় পড়ার কারণে মেহেরের হাতে হয়েছিল। আরিয়ানের সারা শরীর কেঁপে উঠল। সে কম্পিত কণ্ঠে ডাকল, মেহের। সেই কণ্ঠ শুনে মেহেরের মনে হল যেন যুগ যুগান্তরের ঘুম ভেঙে গেল। দুজনে মুখোমুখি দাঁড়াল। দীর্ঘ বিচ্ছেদের যন্ত্রণার অবসান ঘটিয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরল। ইট ভাটার সেই ধূলিকণা আর তপ্ত রোদের মাঝে এক অমর প্রেমের পূর্ণতা মিলল। যে নিয়তি তাদের আলাদা করেছিল সেই নিয়তি আবার তাদের এক সুতোয় বেঁধে দিল। তাদের অসম্পূর্ণ গল্পটি শেষ পর্যন্ত এক মধুর সমাপ্তি পেল।